আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? শোনা যাচ্ছে তো কথা? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। আমরা মাঝে একটা থিওরি চ্যাপ্টার ছিল, ওটা ড্রপ করে যে ম্যাথমেটিক্স এর দিকে আগাচ্ছি। আজকে শিখবো আমরা রূপান্তরিত সেকশন কি জানতে পারবো। আজকে যে ক্লাসটা আছে চিত্রসহ রূপান্তরিত সেকশনের ব্যাখ্যা তথ্য ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন কংক্রিট স্টিল পীড়ন নির্ণয় সূত্র প্রতিপাদন করতে পারবো, আর ডব্লিউএস পদ্ধতিতে আয়তাকার বিমের পীড়ন সমূহ নির্ণয় করতে পারবো। আজকে টপিকস এর এই জিনিসগুলো আমরা সাধারণত শিখবো আর কি। জি স্যার। এখন ট্রান্সফার সেকশন বা রূপান্তরিত সেকশন কি সেটা চেনো? জানো রূপান্তরিত সেকশন কি? এর আগে তো হয়তো পড়ছো। রূপান্তরিত সেকশনটা হচ্ছে আমাদের যে কংক্রিট স্ট্রাকচার, এর মধ্যে কি থাকে, স্টিল থাকে এবং কংক্রিট থাকে। এটা সমসত্ব বিম না। সমসত্ব বিম কাকে বলে? যে সমস্ত বিম একই জাতীয় পদার্থের তৈরি তাকে আমরা বলি হচ্ছে সমসত্ব বিম। যেমন স্টিলের শুধু স্টিল দিয়ে যে জয়েস্ট দিয়ে যে বিমগুলো, এটা সমসত্ব বিম। কাঠের বিম হতে পারে সমসত্ব বিম। কিন্তু আমাদের যে আরসিসি বিম গুলো সমসত্ব না, এর মধ্যে কংক্রিট আছে এবং স্টিল আছে। এই এই আরসিসি বিমটাকে আমাদের সমসত্ব করার জন্য কি করা হয়, স্টিল এরিয়াটাকে কি করা হয়, এন গুণ, দ্যাট মিনস এনটা হচ্ছে মডুলার রেশিও দিয়ে গুণ করে কংক্রিটের সমতুল্য তৈরি করে যে বিমটা তৈরি করা হয়, সেই বিমটাকে আমরা বলি মানে ট্রান্সফার সেকশন বা রূপান্তরিত সেকশন। দ্যাট মিনস রূপান্তরিত সেকশন একটা কাল্পনিক সেকশন, যে সেকশনে স্টিলের পরিবর্তে এন গুণ স্টিলের এরিয়া দিয়ে গুণ করে যে সেকশনটা আমরা পাবো, সেই সেকশনটাকে আমরা বলবো হচ্ছে কি রূপান্তরিত সেকশন। কথা কি বুঝতে পারছো? দ্যাট মিনস হচ্ছে কি আমাদের কি বিমের জন্য এখানে যেটা আমাদের বিমের টেনশন জোনে কি হয়, স্টিল ব্যবহৃত হয়। ওই টেনশন জোনে স্টিল এরিয়া কি থাকে, এস। এর পরিবর্তে এন ইন্টু এস পরিমাণ কংক্রিট প্রদান করা হয়। দ্যাট মিনস হচ্ছে ওটাকে পরিবর্তন করা হয়, কল্পনা করা হয় যদি ওই স্টিলটার যদি এন ইন্টু এস পরিমাণ করি, তাহলে এটা কংক্রিটের সমতুল্য হয়ে যাবে, যা স্টিলের মতন টান পীড়ন প্রতিহত করবে। এই যে কাল্পনিক সেকশন, এটাকে আমরা সাধারণত সেকশন বা ট্রান্সফার সেকশন বলি। আর এনটাকে কি বলা হয়? এনটা হচ্ছে মডুলার রেশিও। মডুলার রেশিও কি? মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল এবং মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিটের অনুপাতটাকে বলা হয় মডুলার রেশিও। এনটা হচ্ছে মডুলার রেশিও, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি অনুপাতটা হচ্ছে আমাদের ই বা সরি এন। এনটাকে বলা হয় কি মডুলার রেশিও। এখন আমরা এই ট্রান্সপোর্ট সেকশনের জন্য আমরা একটা সেকশন দেওয়া আছে, ট্রান্সপোর্ট সেকশন। এখানে দেখো একটা বিম আছে, একটা বিমের ক্রস সেকশন দেওয়া আছে। বিমের প্রস্থ হচ্ছে বি, আর রডের সেন্টার থেকে টপ পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। এটাকে বলা হয় কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ডেপথ। এখন যদি আমরা মাঝখান দিয়ে একটা নিউট্রাল অ্যাক্সিস বা নিরপেক্ষ অক্ষ কল্পনা করি, তাহলে নিরপেক্ষ অক্ষের উপরের অংশ হচ্ছে কম্প্রেশন, নিচের অংশ হবে টেনশন। উপরের অংশ হচ্ছে কম্প্রেশন, নিচের অংশ টেনশন। এন্ড কম্প্রেশন, উপর থেকে কম্প্রেশনের দূরত্বকে আমরা এক্স বা কেডি দ্বারা প্রকাশ করি। উপর থেকে এই অংশটাকে আমরা এক্স বা কেডি বলি। নিচের অংশ কি থাকবে, ডি থেকে এক্স বাদ দিলে ডি মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের যে কংক্রিটের গ্রস সেকশন বা ক্রস সেকশন যেটাই বলি, সেই ক্রস সেকশন থেকে আসে। এরপরে আছে আমাদের দেখো স্ট্রেস ডায়াগ্রাম। আর এখানে দেখো দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সপোর্ট সেকশন। উপরে আমাদের কংক্রিট ঠিকই আছে, কম্প্রেশন নিবে। আর স্টিলের পরিবর্তে কি করা হয়েছে, যেখানে একটা স্টিল ছিল বাম পাশে, স্টিলের পরিবর্তে এন ইন্টু এস গুণ করে আমরা কংক্রিটের সমতুল্য তৈরি করে ফেলছি। সেটাকে আমরা লিখছি এন ইন্টু এস। এই ডান পাশে আমাদের যে চিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। স্ট্রেস ডায়াগ্রাম দ্যাট মিনস হচ্ছে উপরে হচ্ছে কম্প্রেশন, উপরে বেশি, এবং মাঝখানে নিউট্রাল অ্যাক্সিসে স্ট্রেস জিরো, আবার স্ট্রেসটা বাড়তে থাকে। উপরে হচ্ছে কম্প্রেশন, নিচে হবে টেনশন। উপরে কম্প্রেশন কত, কম্প্রেশন হচ্ছে এফসি, কম্প্রেশনের পরিমাণ হচ্ছে এফসি, আর টেনশনের পরিমাণ হচ্ছে এফএস। এফসি হচ্ছে কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন। এফসিটা হচ্ছে মনে রাখবার, এটা একবার মনে রাখলে তোমার সমস্ত অঙ্ক করার জন্য এটা সবসময় কাজে লাগবে। এফসিটা কি, কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন। অনুমোদনযোগ্য পীড়ন, জি। আর এফএসটা হচ্ছে স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন। এফএসটা হচ্ছে স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন। আচ্ছা, এখন এই যে টেনশন জোনে যেটা আমরা ট্রান্সপোর্ট সেকশন নিছি এন ইনটু এস করছি,
এই জন্য স্টিলের অনুমোদনযোগ্য পীড়নকে এন দ্বারা ভাগ করা হচ্ছে। এখন উপরে দেখো কম্প্রেশন দেখাচ্ছে সি, আর নিচে হচ্ছে টেনশন হচ্ছে টি, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে জেডি। এটাকে জেডিটাকে বলা হয় লিভার আর্ম। দুইটা ফোর্সের মাঝে যে দূরত্ব সেটাকে আমরা লিভার আর্ম বলি। লিভার আর্ম দূরত্ব কত? এখন দেখো উপরে একটা এফসি, একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে, ত্রিভুজ হয়েছে না? জি স্যার। এই ত্রিভুজের উপর থেকে সিজি দূরত্ব কত হবে? ত্রিভুজের সিজি হচ্ছে বেজের থেকে 1/3 আর শীর্ষের থেকে 2/3। তাহলে উপর থেকে এই দূরত্ব যদি আমাদের এক্স হয়, তাহলে উপরে এই দূরত্ব কত হবে? x/3। তাহলে আমাদের পুরো দূরত্ব কত? ডি ছিল। তাহলে ডি থেকে x/3 যদি বাদ দিই, তাহলে d - x/3। এইটাই হচ্ছে আমাদের লিভার আর্ম দূরত্ব। এখন রূপান্তরিত সেকশনের একটা মতবাদ বলে, কি মতবাদটা কি বলতেছে? নিরপেক্ষ অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে কংক্রিট ও স্টিল একই পরিমাণ বিকৃতি ঘটাতে কংক্রিটের প্রদত্ত পীড়ন অপেক্ষা এন গুণ পীড়নের প্রয়োজন হলে স্টিল মানে কংক্রিটের ক্ষেত্রে যে বিকৃতি হবে এন গুণ পীড়নের প্রয়োজন হবে, পীড়ন প্রয়োজন হবে। এই তত্ত্বের উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের আমরা রূপান্তরিত সেকশন কাকে বলছি সেই শব্দটাই বলবে না স্যার, শব্দ হচ্ছে। বিকৃতি এন হয় এবং স্টিলের বিকৃতি কি হবে? এন গুণ, কংক্রিটের বিকৃতি এন গুণ বেশি হবে। এটি হচ্ছে আমাদের রূপান্তরিত সেকশনের মতবাদ। মতবাদের মধ্যে যে আমাদের আগের যে ছবিটা একই ছবি আছে, ক্রস সেকশন আছে, ট্রান্সফার সেকশন আছে এবং আমাদের স্ট্রেস ডায়াগ্রাম আছে। রূপান্তরিত সেকশনের প্রয়োজনীয়তা কি? রূপান্তরিত সেকশন দ্বারা আমরা কি করতে পারি? রূপান্তরিত সেকশন দ্বারা আমরা নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় করতে পারি, কংক্রিটে কতটুকু পীড়ন উৎপন্ন হচ্ছে সেই পীড়নের পরিমাণ বাইর করতে পারি, স্টিলে কতটুকু পীড়ন উৎপন্ন হবে সেই পীড়নের পরিমাণ আমরা বাইর করতে পারবো। এখন নিরপেক্ষ অক্ষের অবস্থানটা নির্ণয় ছোট্ট একটা সমীকরণের মতন আসবে, সেই সমীকরণটা আমরা লাভ করব। এখন চিত্রে আয়তাকার বিমের ক্রস সেকশন দেওয়া আছে, বিমের প্রস্থ হচ্ছে বি, কার্যকারী গভীরতা হচ্ছে ডি এবং এস হচ্ছে স্টিল রডের ক্ষেত্রফল। এসটা হচ্ছে স্টিল রড আর এন হচ্ছে মডুলার রেশিও ইএস/এসি। এখন আমরা ধরি যে নিরপেক্ষ অক্ষটা উপর থেকে এক্স দূরত্ব আছে এবং তাহলে উপর থেকে নিরপেক্ষ অক্ষ থেকে টেনশন জোনের দূরত্ব কি হবে? d - x। এবং এটা হচ্ছে আমাদের উপরের কংক্রিটের কম্প্রেশন, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার সেকশন। ট্রান্সফার করছি কি দিয়ে? শুধু এরিয়া অফ স্টিলটাকে আমরা এন দিয়ে গুণ করে একে ট্রান্সফর্ম করছি, মানে রূপান্তরিত করছি। এখন ডান দিকে আমাদের প্রেসার ডায়াগ্রাম আছে, স্ট্রেস ডায়াগ্রাম আছে। স্ট্রেস ডায়াগ্রামের জন্য যে কংক্রিটের যে কম্প্রেশন হচ্ছে সেই কম্প্রেশন উপর থেকে x/3 দূরত্বে লব্ধি বল, এটা সিটা বলবো হচ্ছে লব্ধি বলটা কাজ করবে, আর টেনশনের জন্য টেনশন বরাবরই, এবং এদের মাঝে সি এবং টি, সিটা হচ্ছে কম্প্রেশন, টিটা হচ্ছে টেনশন। এই কম্প্রেশন এবং টেনশনের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা বলবো লিভার আর্ম। এর আগে আমরা বলে আসছি এই লিভার আর্ম দূরত্বটা আমাদের দরকার। এখন এখানে যেটা দেখাচ্ছে এন ইন্টু এস, মানে এন গুণ স্টিলের ক্ষেত্রফলের সমান কংক্রিটের রূপান্তর ক্ষেত্রফল, যেটা বলছে ওই যে এক্স কথাগুলো আমরা বললাম, এক্স ইকুয়াল টু কেডি, বিমের উপর পৃষ্ঠ হতে নিরপেক্ষ অক্ষের দূরত্ব, ডি মাইনাস এক্স হচ্ছে নিরপেক্ষ অক্ষ হতে এন ইন্টু এস এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যে কথাটা আমরা মুখে বলে আসছি আর কি। আর এই জন্য রূপান্তরিত সেকশন, এখন আমরা এই রূপান্তরিত সেকশন ব্যবহার করে কি করবো? সমসত্ব বিমের ন্যায় আরসি বিমের একটা সূত্র প্রতিপাদন করব। প্রতিপাদনের জন্য আমরা কি করব? নিরপেক্ষ অক্ষের উপরে এরিয়া মোমেন্ট ইকুয়াল টু হবে নিচের কম্প্রেশনের এরিয়া মোমেন্ট সমান হবে। তাহলে উপরের এই যে কম্প্রেশনের জন্য এরিয়াটা কি হবে? পরের পৃষ্ঠে যাব, এই এরিয়াটা কি হবে? এখানে আছে কি বি, আর এই দৈর্ঘ্যটি আছে কি এক্স, তাহলে এরিয়া কি হবে? bx। আর নিরপেক্ষ অক্ষ থেকে এই এক্স এর মাঝখান পর্যন্ত দূরত্ব কত হবে? x/2। তাহলে x/2, হ্যাঁ, তাহলে এখানকার মোমেন্টটা কি হবে? এরিয়া কি হবে? b * x। আর নিরপেক্ষ অক্ষ থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব x/2 এর দূরত্ব, হ্যাঁ, গুণফলকে আমরা কি বলবো? এরিয়া মোমেন্ট বলবো। b * x এরিয়া
আর তার সাথে মোমেন্ট করতে যাই x/2 দিয়ে গুণ করলে bx/2, দ্যাট ইজ b ইনটু x/2। আমরা পরের স্লাইডে দেখো পাবা b ইনটু x ইনটু কত x/2, দ্যাট মিন্স হচ্ছে x আমাদের by 2 হ্যাঁ equal তাহলে এটা গুণ to করলে bx square by 2 এখন কম্প্রেশন জোনে b কি আছে, কম্প্রেশন জোনের এরিয়া অফ স্টিল কি আছে n ইনটু s, আর এই দূরত্ব কত n আছে d মাইনাস x, দ্যাট মিন্স হচ্ছে কম্প্রেশন জোনের জন্য কি হবে n ইনটু s, এটা হচ্ছে এরিয়া, আর দূরত্ব হচ্ছে d d মাইনাস x, minus x তাহলে x n ইনটু s d মাইনাস x। এখন এই যে কম্প্রেশন জোনের যে এরিয়া মোমেন্ট এবং টেনশন জোনের এরিয়া মানে কি আমরা লিখতে পারি, আগে পেলাম কি দেখো, আগে পাইছি কি bx²/2, পরে পেলাম কত n ইনটু s d মাইনাস x, এই দুইটা হলো সমান। দ্যাট মিন্স হচ্ছে আমাদের একটা ফর্মুলা দাঁড়ায় গেল bx²/2 ইকুয়াল টু n ইনটু s ইনটু d মাইনাস 2। এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র দিয়ে পরের টুকু আমরা না গেলেও হবে, এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে রূপান্তরিত উপরের সূত্রটা না স্যার হ্যাঁ এই যে bx²/2 2 ইনটু n ইনটু s ইনটু d মাইনাস x, x এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, কথা কি বুঝছো? জি স্যার বুঝছি সেকশনের সূত্র, এই সূত্রটা আসছে কোত্থেকে আবারও বলি, এই যে উপরে যে কম্প্রেশন অংশ আছে, এই কম্প্রেশনের অংশের এরিয়া মোমেন্ট b ইনটু x/2 গুণ করলে এটা আসবে bx²/2, আর নিচের এই যে টেনশন আছে n ইনটু s, এই n ইনটু s কে এই ডিসটেন্স d মাইনাস x দ্বারা গুণ করলে টেনশনের জন্য মোমেন্ট আসবে, এই মোমেন্টটাকে স্ট্যাটিক মোমেন্ট বলা হয়, এই দুইটা মোমেন্টের সমান। তাহলে আমরা bx²/2 ইকুয়াল টু n ইনটু s ইনটু d মাইনাস x, এইটুকু আমাদের মনে রাখবা, এইটুকু আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়। এখানে আরো সূত্র যা করছে আপাতত এইটুকু আমাদের দরকার নেই, আমাদের ওইটুকু মনে রাখলেই চলবে, কথা কি বুঝছো? আর এইটুকু থাকলেও যদি মনে করো যে আরো দেখবা, দ্যাট মিন্স হচ্ছে আমি তাও বলে যাই, এটাকে আমরা সিম্পলিফাই করছি, এটা কি করছে এই দুইটাকে ওই পারে bx²/2 2 ইনটু s, এটাকে সিম্পলিফাই করতে। আর একটা জিনিস হচ্ছে as মানে কি, as হচ্ছে এখন as টাকে রো দিয়া, রো হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও, রো ইকুয়াল টু হচ্ছে as/bd, as এর জায়গায় রো bd ব্যবহার করছে, ব্যবহার করে একটা সূত্র ডেভেলপড হয়েছে আমাদের, যে একটা ফর্ম আছে x² টুয়াইস n রো dx মাইনাস 2n রো d স্কয়ার ইকুয়াল টু 0, এটার থেকে x এর একটা মান বাইর করতে পারি আমরা, ওই যে সমীকরণে একটা ফর্মুলা জানতাম x² প্লাস bx প্লাস ইকুয়াল টু কি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার e স্কয়ার মাইনাস 4, এই সূত্রের সাহায্যে এই মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে x এর মান আমরা পাবো x ইকুয়াল টু d ওভার রো n হোল স্কয়ার প্লাস 2 রো n ইনটু n মাইনাস রো n। এখান থেকে x ইকুয়াল টু x বাই d, যদি আমরা এই d টাকে এই পাশে নিয়ে আসি, x বাই d ইকুয়াল টু কত আসবে ওভার রো n স্কয়ার প্লাস 2 রো n মাইনাস রো n ইকুয়াল টু k। এখন এখান থেকে যে আমরা যে কিছুক্ষণ আগে x ইকুয়াল টু ধরছিলাম কত kd না, এখন এখান থেকে এই আর গুণ করলে x ইকুয়াল টু কত হয় kd হয়, এই kd টা এখান থেকে kd দেখার জন্য দরকার, এইটুকু আমাদের দরকার নাই তাও একটু বলে দিলাম, আমাদের শুধু কোন সূত্রটুকু দরকার bx²/2 ইকুয়াল টু n ইনটু as d মাইনাস x, মনে থাকবে? আমাদের বেসিক্যালি হচ্ছে এই সূত্রটুকু দরকার। আমাদের কোন আমাদের এই সূত্রটা দরকার স্যার, হ্যাঁ আমাদের এই সূত্রটা দরকার, এই সূত্রটাই আমাদের কাজে লাগবে, আমার অঙ্ক করার জন্য অঙ্ক করার জন্য কাজে লাগবে স্যার, অঙ্ক করার জন্য আমাদের কাজে লাগবে। নিচের যেটুকু আসলে আমরা উপরে যে এখানে x ইকুয়াল টু kd ধরছি না, এই জি kd স্যার বোঝানোর জন্যই অতটুকু করা হয়েছে, ওটুকু তোমাদের কখনো কাজে লাগবে না। কখনো যদি সেকশনের সূত্রটা প্রতিপাদন করো, প্রতিপাদন মতলব bx²/2 ইকুয়াল টু n ইনটু s d মাইনাস x, এইটুকু করলেই হবে, বুঝা গেছে? হ্যাঁ ওই সূত্র, ওই উপরের সূত্রটা মনে রাখলে আমাদের অঙ্কের জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ এইটুকু মনে রাখলে তোমাদের অঙ্কের জন্য হয়ে যাবে, অসুবিধা হবে না।
এখন হচ্ছে আমাদের যে কম্প্রেসের জন্য যে চাপ আমরা সি ব্যবহার করছি না, দেখো এখানে দেখা হচ্ছে কি এটা হচ্ছে কম্প্রেশনের জন্য লব্ধি বল, কম্প্রেশনের জন্য লব্ধি বল বলি, মোট চাপ বল বা মোট চাপ লব্ধি বল বলি। এই চাপ বল সমান কি হবে? এই চাপ বল সমান হবে এখানে একটা কি ত্রিভুজ আছে না, এটা ত্রিভুজ আছে। এই চাপ বল হবে হচ্ছে এখানে হচ্ছে এফসি আছে, এখানে আছে 0। এখন গড় চাপ বল কি হবে? এফসি এখানে 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় চাপ বল হবে। এখানে 0 প্লাস এফসি, এটা গড় চাপ বল কি হবে? fc/2 ইনটু হচ্ছে ক্ষেত্রফল। এখানকার এই ক্ষেত্রফল কত? এই কম্প্রেশন এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স, তাহলে ক্ষেত্রফল কি হবে? bx। তাহলে মানে চাপ বল ইকুয়াল টু গড় পীড়ন ইনটু ক্ষেত্রফল, তাহলে গড় পীড়ন হচ্ছে fc/2 ইনটু bx, দ্যাট মিন্স fc/half fc bx। এটা হচ্ছে আমাদের মোট কি চাপ বল হবে, মোট হচ্ছে। এখন এই দুটো বলের মধ্যে দ্যাট মিন্স সি এবং টি এর মধ্যে একটা দূরত্ব আছে, সেই দূরত্বটার নাম বলছে জেডি, এটাকে আমরা বলছি লিভার আর্ম। জেডি দূরত্ব হচ্ছে আমরা লিভার আর্ম। জেডি ইকুয়াল টু কি? d minus x/3। এখন যদি এই যে সি বলের জন্য যদি আমরা মোমেন্ট নেই, মোমেন্ট চেনো, বল ইনটু লম্ব দূরত্ব। এখন সি বলের জন্য মোমেন্ট হবে এই যে নিচের এই বিন্দু থেকে এই দূরত্ব সি ইনটু জেডি। সি বলের জন্য মোমেন্ট মানে আমরা কম্প্রেশন ফোর্সের জন্য মোমেন্ট কি হবে? সি ইনটু জেডি অথবা d minus x/3। জেডি মানে কি? d minus x/3। এখন আমরা জানি কি এই যে বিমের মধ্যে আমরা বাহির থেকে যদি কোনো বিমের উপর বল একটা মোমেন্ট উৎপন্ন হয়, এই মোমেন্টটা কার সমান হবে? এই মোমেন্টটা হচ্ছে এই যে মোমেন্টকে রেজিস্ট করবে। বিম যতক্ষণ ভাঙানো যাবে বিমের আভ্যন্তরীণ শক্তিটাই কি করবে? ওই মোমেন্টটাকে রেজিস্ট করবে। এই যে রেজিস্ট করার জন্য যে মোমেন্ট উৎপন্ন হয় তাকে আমরা বলি হচ্ছে রেজিস্টিং মোমেন্ট। তাহলে বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু mc ইকুয়াল টু mt। mc হচ্ছে কম্প্রেশনের জন্য মোমেন্ট, mt মানে হচ্ছে টেনশনের জন্য মোমেন্ট। আর mc সমান হচ্ছে m ইকুয়াল টু c ইনটু জেডি, আর জেডি ইকুয়াল টু হচ্ছে d minus x/3। তাহলে এখান থেকে আমরা এই m এর মানটা যদি বসাই দেই তাহলে fc এর মান পাবো। fc ইকুয়াল টু কি? টুয়াইস m bx d minus x/3। এই সূত্রটা মনে রাখতে হবে। fc সমান কত একটা সূত্র বাইরে হবে, কথা বোঝা গেছে? কংক্রিটের জন্য অনুমোদনযোগ্য পীড়ন এফসি সমান কত? টুয়াইস এম বাই বিএক্স ইনটু ডি মাইনাস x/3। আমাদের আরেকটা সূত্র বললাম bx²/2 ইকুয়াল টু n ইনটু s d মাইনাস x। ওটা হচ্ছে আমাদের x সেকশনের জন্য। আর আমরা যদি এরপরে অঙ্কে বলবে যে কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন বের করো, পীড়ন বের করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে fc ইকুয়াল টু টুয়াইস এম বা fc ইকুয়াল টু টুয়াইস এম ভাগ d minus x/3 d minus x/3। এটা আরটা সূত্র পাবো। আরটা সূত্র পাবো টান বলের জন্য। টান বলটা কি? দ্যাট মিন্স হচ্ছে স্টিলের যে বলটা উৎপন্ন করে সেইটাকে আমরা টান বল বলি। টান বলকে টি দ্বারা প্রকাশ করা যায়। আর সি হচ্ছে কংক্রিটের কম্প্রেশনকে সি দ্বারা প্রকাশ করছি। এখন টান বল কি হবে? টান পীড়ন কত? টান পীড়ন হচ্ছে এফএস, আর স্টিলের ক্ষেত্রফল কত? এস। এফএস এবং এস গুণ করলে আমরা টান বল পেয়ে যাব। তা টি ইকুয়াল টু এফএস ইনটু এস। তাহলে আগের মতনই, আগে যেমন আমরা এম পাইছিলাম এম ইকুয়াল টু এমসি ইকুয়াল টু, তাহলে এখন এম ইকুয়াল টু এমটি ইকুয়াল টু টি ইনটু জেডি, টি ইকুয়াল টু এস এফএস ইনটু ডি মানে জেডি মানে হচ্ছে ডি মাইনাস x/3। তাহলে এখান থেকে আমরা এফএস পাবো। এফএস সমান হচ্ছে এম বাই এস ইনটু ডি মাইনাস x/3। এই আর একটা সূত্র অঙ্ক করার জন্য এই সূত্র তিনটা লাগবে এই চ্যাপ্টারে, কথা বোঝা গেছে? কি কি সূত্র পাইলাম? একটা সূত্র পাইলাম হচ্ছে রূপান্তরিত সেকশনের সূত্র bx²/2 ইকুয়াল টু n s d minus x। আর একটা সূত্র পাইলাম
FC equal to হচ্ছে twice m divided by কি dx into d minus x by 3 আর fs পাইলাম হচ্ছে m by s d minus x by 3 এই তিনটা সূত্র হলে আমাদের এই চ্যাপ্টারের আমাদের আমরা অঙ্কগুলো করতে পারবো আর কি। এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। জি স্যার। এখানে একটা এটা সমস্যা কত নাম্বার অধ্যায়? বোধহয় চ্যাপ্টার নাম্বার তো মনে নেই। আচ্ছা তোমরা দেখে নিও বইতে একটু, রূপান্তরিত সেকশন নামে স্যার বইতে যে নিয়মে দেওয়া এই নিয়মে করলে কি হবে? সমস্যা তো নাই না? বইতে এই একই নিয়মই আছে, বইতে আলাদা কোনো নিয়ম নাই। কথা বোঝা গেছে? এই একই নিয়মই আছে, কোনো কিছু নেই। এখন একটা অঙ্ক দেখো, যে আমরা যে সূত্রটা পড়াইলাম এই সূত্রটা অঙ্ক যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের স্প্যান দৈর্ঘ্য 5 মিটার। বিমটির উপর নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 2000 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। বিমটির আকার 30 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার। বিমটির কভারিং 5 সেন্টিমিটার, n equal to 10 হলে এফসি এবং এফএস এর মান কত? বিমটিতে 4টা 22 মিলিমিটার ব্যাসের রড প্রদান করা বা প্রধান রড হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আমাদের ছবিটারে একটু আঁকার চেষ্টা করি। দেখো বলতেছে একটা বিম আছে, সিম্পল সাপোর্টেড বিম। সিম্পল সাপোর্টেড বিম কাকে বলে? যে বিমের দুই পাশে দুইটা সাপোর্ট থাকে তাকে বলে সিম্পল সাপোর্টেড বিম বলে। এর উপর সমভাবে বিস্তৃত এরকম এই লোডটাকে বলা হয়েছে সমভাবে বিস্তৃত লোড আছে। এই লোড কত দেওয়া আছে? 2000 কেজি পার মিটার। জি স্যার। প্রতি মিটার এত কেজি। এবং এই স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু? এই স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। এখন আমাদের এফসি এবং এফএস বাইর করার জন্য একটা মোমেন্ট লাগে। এফসি এবং এফএস বাইর করার জন্য কি লাগে? এম লাগে। মোমেন্ট লাগে। হ্যাঁ, এই মোমেন্টটা কি হয়? সিম্পল সাপোর্টেড বিমের জন্য মোমেন্ট ইকুয়াল টু কি জানো সবাই? জানার কথা। এম ইকুয়াল টু ভুলে গেছি স্যার। এম ইকুয়াল টু ডব্লিউ এল স্কয়ার বাই 8। ডব্লিউ এল স্কয়ার বাই 8। এখন ডব্লিউটা কত? ডব্লিউটা হচ্ছে 2000। ডব্লিউটা কত? 2000। আমরা যদি এদিকে বাইর করি, ডব্লিউটা হচ্ছে 2000। 2000। এল কত? এল হচ্ছে 5। এল হচ্ছে 5। হচ্ছে 5 স্কয়ার ভাগ হচ্ছে 8। এখন একে সেন্টিমিটার বানানোর জন্য 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে আমরা কেজি সেন্টিমিটার পাই যাবো। সেন্টিমিটার। কেজি সেন্টিমিটার। আর এটার জন্য দেখো বিমের একটা ক্রস সেকশন, বিমের আকার দেওয়া আছে। আমরা আকারটা এদিকে আঁকি। আকার এই বিমের প্রস্থ দেওয়া আছে 30 সেন্টিমিটার। এই মোট গভীরতা দেওয়া আছে, এই মোট গভীরতা দেওয়া আছে 60 সেন্টিমিটার। আর এখানে 4টা রড দেওয়া আছে। এটা রড দেওয়া আছে কয়টা? 4টা। 4টা 22 মিলিমিটার রড দেওয়া আছে। মানে 4টা কত মিলিমিটার রড দেওয়া আছে? 22 মিলিমিটার। 22 মিলিমিটার। এখন দেখো এখানে হচ্ছে মোট গভীরতা দেওয়া আছে 60 সেন্টিমিটার। কার্যকারী গভীরতা কত হবে? এখান থেকে রডের সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব। এখন এখানে ক্লিয়ার কাভারিং বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই যে নিচের থেকে এইটুকু হলো 5 সেন্টিমিটার। তাহলে 60-এর থেকে 5 গেলে ডি সমান কত হবে? 55 হবে। 5 গেলে স্যার 55। 55। জাস্ট এটুকু একটু করে রাখলাম। এখন দেখো আমাদের অঙ্ক করে দেওয়া আছে, জাস্ট ছবিটা আঁকা ছিল না, এই ছবিটা বুঝাইলাম আর কি। এখানে কত? ছবিটা বিমের প্রস্থ, এটা হলো ছোট হাতের বি ধরবো। বি সমান 30 সেন্টিমিটার। বি ইকুয়াল টু কত? 60 মাইনাস 5 সমান 5 55 সেন্টিমিটার। এন দেওয়া আছে 10। এখন এস, এস মানে স্টিলের ক্ষেত্রফল। এস হচ্ছে আমাদের স্টিলের ক্ষেত্রে কয়টা আছে? 22 মিলিমিটার। 4টা। 4 দিয়ে গুণ করলাম। আর স্টিলের ক্ষেত্রফল পাই ডি স্কয়ার বাই 4। স্টিলের ক্ষেত্রফল পাই ডি স্কয়ার বাই 4। পাই। ডি মানে কত? রডের ব্যাস। রডের ব্যাস কত? 22 মিলিমিটার রড আছে। 2.2 স্কয়ার বাই 4। এই গুণ করলে 15.21 সেন্টিমিটার স্কয়ার এরিয়া অফ স্টিল আমরা পেয়ে গেলাম। দ্যাট মিন্স আমরা এখন আমরা কি জানি?
আমরা ফর্মুলা দেখো ওই সূত্রটা হচ্ছে bx স্কয়ার বাই 2 ইকুয়াল টু কি সূত্রটা s d মাইনাস x দেখছো অঙ্কতে কাজে জি লাগতেছে স্যার b কত 30 হুম x এর মানটা আমার বের করতে হবে x স্কয়ার বাই 2 n এর মান কত 10 s টা বের করলাম 0.21 দেখো কিছুক্ষণ আগে আমরা s টা বের করছি s টা কত 0.21 ঠিক আছে দেখা যাচ্ছে 0.21 জি স্যার 0.21 মান এখন d এর মান 55 মাইনাস x এখানে এটা করলে x স্কয়ার আমি যদি এটাকে সমীকরণটাকে ভাঙাইলে আসবে x স্কয়ার 557.70 মাইনাস 10.14 x এখন এইটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় নিব a প্লাস b হোল স্কয়ার হোল স্কয়ার দেখো এখানে এটা কত আছে 10.14 একে 10.14 10.14 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 5.085 আসবে তাহলে x স্কয়ার প্লাস 2ab মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইটা 2 দিয়ে ভাগ করা মানে কেটেল b স্কয়ার হবে আর এইটা আমরা এই যে জিনিসটা এইটুকু আমরা কি বেশি করছি না একটু ডান পাশে বাম পাশে আমরা যদি যোগ করে দিলে দুইটা কেটে যাবে কেটে গেলে আমাদের যা ছিল ঠিক তাই থাকবে স্যার তাহলে এইটা তো হইছে স্যার এটা তো হইছে যে আপনার ইয়ার সূত্রটা না বলো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র জানো হ্যাঁ এই লাইনটা তো হইছে ওই সূত্র থেকে আর কি উঠানো আমরা হইছে এটা তৈরি করলাম এখানে জি এটা আছে কত 10 মাইনাস x এটা ডান হ্যাঁ পাশে x আসলে 10 মাইনাস x আমরা a স্কয়ার প্লাস 2ab 2 মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো b এই যে 10.1 x আছে না এটা 2 দিয়ে শুধু জি সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হলো b তাহলে x স্কয়ার প্লাস 2 a x b প্লাস b স্কয়ার ab b স্কয়ার এই জিনিসটা মানে আমরা বেশি নিছি এই জিনিসটা বেশি নিছি এটা ডান পাশেও থাকবে বাম পাশেও থাকবে তাহলে কেটে যাবে তাহলে এইটা একটা জি স্যার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু এটার ক্যালকুলেশন করলে এই মানটা আসবে 583.78 তাহলে এটা কি স্কয়ার আছে তাহলে বর্গমূল করলে এটাকে বর্গ করবা ক্যালকুলেটরে তাহলে x প্লাস এত সমান সমান এত তাহলে x সমান সমান কত x সমান সমান 24.16 এর থেকে 5.085 বাদ দিলে 19.08 08 এটা আমরা x এর মান পেয়ে গেলাম দ্যাট মিন্স হচ্ছে আমরা উপর থেকে নিরপেক্ষ অক্ষের দূরত্ব পেয়ে গেলাম আমাদের এইটুক হইলে এখন এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে দুটো ফর্মুলা ওই যে কি দেখো আমরা মোমেন্ট বের করলাম না m ইকুয়াল টু কি w l স্কয়ার বাই কত 8 w হচ্ছে 2005 8 ইনটু 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার বানালো তাহলে মোমেন্ট কত আসলো 62,500 কেজি সেন্টিমিটার এটাকেও পার লিখবা না এই ড্যাশটারকে পার মনে করবা না কেজি সেন্টিমিটার বা এই ড্যাশটা না দিলেও চলবে ঠিক আছে ড্যাশটা না দিলেও চলবে না হ্যাঁ কেজি মানে পার সেন্টিমিটার ড্যাশ দিয়ে যদি ভুল করার সে না দেওয়াটাই উত্তম কথা কি বুঝছো? উত্তম জি স্যার আচ্ছা এখন আমরা দেখো এফসি এর মান এবং এফএস এর মান বের করতে বলছে তাহলে এফসি সমান সমান কি সূত্রটা শিখলাম না এফসি ইকুয়াল টু টুয়াইস এম ভাগ হচ্ছে বিএক্স ইনটু ডি মাইনাস এক্স বাই 3 তাহলে 2 ইনটু এম এর মান কত 62,500 বসাইলাম 500 এর মান কত 30 ইনটু এক্স এর মান কত 19.08 ইনটু ডি হচ্ছে 55 ভাগ x এর মান হচ্ছে 19.08 আর 33 হ্যাঁ এখন এটা ক্যালকুলেশন করলে পাবা 4.49 কেজি 49 কেজি পার এখন সেন্টিমিটার এফসি এর মান বের করতে বলছে এফসি এর মান আমাদের হয়ে গেল কথা কি বুঝছো জি স্যার এখন এফএস এর মান বের করবে এফএস ইকুয়াল টু m বাই as d মাইনাস x বাই 3 m দেওয়া আছে 62500 as হচ্ছে পাইছি 0.21 21 0.21 বলে না দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যা আলাদা জি ভাবে স্যার 21 বলা যাবে 0.21 কথা বোঝা গেছে 21 এটা মনে জি রাখবা স্যার দশমিকের পরে 21 বলা যাবে না এটা 2 মানে 21 বলা যাবে না 21 বলতে হবে ঠিক আছে 21 জি স্যার তো 95 বিয়োগ 19.08 ভাগ 3 এটা ক্যালকুলেশন করলে 84.48 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এখন অনেক সময় পরীক্ষা থাকে যে এই মানগুলো দেওয়া আছে এফএস এবং এফসি এর মান বের করা যাবে না আমাদের অঙ্কটা কিন্তু খুব ছোট প্রথম হচ্ছে bx স্কয়ার বাই 2 ইনটু n s d মাইনাস x এখান থেকে আমরা x এর মান বের করব যে কোনো উপায়ে বের করতে পারবো এরপর দুইটা ফর্মুলা fc সমান সমান কত আর fs সমান সমান কত fc সমান সমান আমরা পাইলাম কি fc টুয়াইস m bx d মাইনাস x বাই 3 আর
Fs equal to m by s d minus x by 3 দুইটার মধ্যে একই জিনিসটাই আছে কারণ মান বসায় দিলে আমরা দুইটার মান পেয়ে যাব এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক এই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক আছে অনেক সময় কিছু অঙ্কের মধ্যে থাকে কথা বুঝছো কিছু অঙ্কের মধ্যে থাকতে পারে এখানে এফসি এবং এফএস এর মান দিয়ে দিতে পারে মনে করো যে এফসি এর মান দিছে 4 এফএস এর মান দিছে মানে 120 কথা কি বুঝছো যদি দিয়ে দেয় জাস্ট একটু বোঝো তখন বলতে পারে যে বিমটা ঠিক আছে কিনা তখন যদি এই যে এফসি যেটা ক্যালকুলেশন করে পায় এখানে যেটা দেওয়া আছে তার চেয়ে যদি কম হয় তাহলে ঠিক আছে এফএস এর মান যেটা পাবা সেটা এখানে যা দেওয়া আছে তার চেয়ে যদি কম হয় তাহলে বিমটা ঠিক থাকবে আর যদি বেশি হয় তাহলে বিমটা ঠিক নাই শুধু এই দুটো শব্দ ব্যবহার করতে হবে এরপর হচ্ছে বিম তদন্ত বলতে কি বোঝাবে এই যে আমরা এফসিএফএস এর মান যে বের করলাম এই মান অনুমোদনযোগ্য পীড়নের সাথে কতটুকু মিল আছে অনুমোদন পীড়ন এর সাথে সম্পর্কযুক্ত কিনা বা নিরাপদ কিনা সেটা চেক করার জন্য আমাদের বিম তদন্ত দরকার কিছুক্ষণ আগে যে কটা বললাম আমার এফসি দেওয়া আছে হলো মনে করো যে 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে কিন্তু আমরা ক্যালকুলেশন করে পাইলাম কত 4 তাহলে অনুমোদনযোগ্য পীড়ন এর চেয়ে কম আছে তাহলে বিমটা আমাদের ঠিক আছে যেমন এফএস এর মান হয়তো দেওয়া থাকতে পারে 1100 আমরা পাইলাম 900 তাহলে কি হবে কম আছে তাহলে বিমটা নিরাপদ কথা কি বুঝছো বিম তদন্ত ঠিক আছে দ্যাট মিন্স বিম তদন্ত বলতে গেলে আমরা এফএস এবং এফসি এর মান বের করব ঠিক আছে কিছুই বললো না বিমটা তদন্ত করতে বলতে পারে তখন আমরা কি করব এখান থেকে এই যে এফএস আর এফসি এর দুইটার মান বের করলে আমাদের বিম তদন্ত হয়ে যাবে এই চ্যাপ্টারে মোটামুটি এইটুকুই আছে আমরা এখান থেকে কি কি শিখলাম রূপান্তরিত সেকশন কি জানতে পারলাম চিত্র সহ রূপান্তরিত সেকশনের তথ্য ব্যাখ্যা করতে পারছি বিমে কংক্রিট স্টিলের সূত্র প্রতিপাদন করতে পারছি এবং ডব্লিউএসজি তে আয়তাকার বিমের পীড়ন সমূহ জানতে পারছি এবং এফসি মানে এফএস কত সেটা আমরা জানতে পারছি শুনতে পাচ্ছিস দাঁড়াও কি বাবা শুনতে পাচ্ছিস এই শোনা যাচ্ছে তোমাদের হ্যালো জি স্যার এখন যাচ্ছে জি স্যার আচ্ছা এখন আরেকটা চ্যাপ্টার আর একটু ধরতেছি পরের চ্যাপ্টার আছে ফ্ল্যাক্সেলের সূত্র নির্ণয়ের ব্যবহৃত মৌলিক ধারণা সমূহ ব্যাখ্যা করতে পারবা বারবারই আরসিসি বিমের পীড়ন ডায়াগ্রাম ব্যাখ্যা করতে পারবা ডব্লিউএসডি পদ্ধতিতে ফ্ল্যাক্সেলের সূত্র নির্ণয়ের ব্যবহৃত নোটেশন ব্যাখ্যা করতে পারবা ডব্লিউএসডি পদ্ধতিতে আরসিসি বিমের ফ্ল্যাক্সেলের সূত্র সমূহ প্রতিপাদন করতে পারবা এই চ্যাপ্টার থেকে একটা প্রমাণ পরীক্ষায় থাকেই কথা কি বুঝছো এখন যে চ্যাপ্টার করাচ্ছি কথা কি বুঝছো জি স্যার এই চ্যাপ্টার থেকে একটা প্রমাণ পরীক্ষাতে থাকবেই এই চ্যাপ্টার থেকে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে একটা দৈর্ঘ্যবাদী পরীক্ষায় প্রমাণ থাকে এখন ফ্ল্যাক্সারাল ফর্মুলা কি ফ্ল্যাক্সারাল ফর্মুলা বলতেছে বিমে লোড প্রযুক্ত হলে বক্রন তথা বেন্ডিং মোমেন্টের সৃষ্টি হয় এই বেন্ডিং মোমেন্ট প্রতিরোধী বিম ডিজাইনের নিমিত্তে ব্যবহৃত সূত্র সমূহকে আমরা বলছি ফ্ল্যাক্সারাল সূত্র বলবো দ্যাট মিন্স হচ্ছে আমাদের কোনো কাঠামোর উপর বাহির থেকে বল প্রয়োগ করলে তাতে কি উৎপন্ন হবে বেন্ডিং মোমেন্টের সৃষ্টি হবে আর এই বেন্ডিং মোমেন্ট প্রতিরোধ করার জন্য আমরা যে বিম ডিজাইনের জন্য যে সূত্র সমূহ ব্যবহার করব সেই সূত্র সমূহকে আমরা বলবো হচ্ছে ফ্ল্যাক্সারাল সূত্র ফ্ল্যাক্সারাল সূত্রের মাধ্যমে কি করা যাবে বিমের প্রয়োজনীয় প্রস্থচ্ছেদ বা বিমের আকার মানে বি এবং ডি মূলত কার্যকারী গভীরতা এবং রেইনফোর্সমেন্ট টান ও চাপ
পরিমাণ নির্ণয় করা যাবে। দ্যাট মিনস ফ্লাক্সালের সূত্রের সাহায্যে আমরা কি কি করতে পারবো? একটা হচ্ছে বিমের আকার নির্ণয় করতে পারবো এবং বিমের মধ্যে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেই রিইনফোর্সমেন্টের পরিমাণও আমরা বাইর করতে পারবো। আর এই যে মৌলিক ধারণা আছে, ফ্লাক্সাল ফর্মুলা নির্ণয়ের জন্য মৌলিক ধারণা আছে, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, এই সূত্রটাও পরীক্ষায় থাকে, 2 মার্কের পরীক্ষায় থাকে। আরসিসি বিম ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সূত্র নিরূপণের জন্য এই মৌলিক ধারণা সমূহ নিম্নরূপ। একটা হচ্ছে বিমের প্রস্তুত ক্ষেত্রফল বেন্ডিং এর পূর্বে এবং পরে একই সমতলে থাকবে, কোন ফাইবারের বিকৃতি নিরপেক্ষ অক্ষত দূরত্বের সহিত সরাসরি সমানুপাতিক। জিনিসটা কি বুঝছো? দ্যাট মিনস হচ্ছে আমাদের যতই লোড প্রয়োগ করি না কেন, আমাদের এই অ্যাজাম্পশনে ধরে নিতে হবে বেন্ডিং এর পূর্বে এবং পরে বিম একই সমতলে থাকবে, বিমের কোনো পরিবর্তন হবে না। এর কোনো ফাইবারের যদি বিকৃতি হয়, এই বিকৃতিটা কি হবে? নিরপেক্ষ অক্ষ থেকে দূরত্বের সমানুপাতিক, দূরত্বের সহিত সমানুপাতিক হবে। 2 নম্বর বলছে কংক্রিট ও স্টিল রেইনফোর্সমেন্টের মধ্যকার বন্ধন অটুট থাকবে। এই যে এই সূত্র বলে দিচ্ছে কংক্রিট এবং স্টিল দিয়ে, দুইটা জিনিস দিয়ে যদি আমরা বিম তৈরি করি, এদের মধ্যে যে বন্ধনটা ঠিক থাকবে, কেউ একটা থেকে আরেকটা সেরে যাবে না। পদার্থের বিকৃতি এই বন্ধনকেও কোনো নষ্ট করতে পারবে। কংক্রিটের টান প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে অগ্রাহ্য। দ্যাট মিনস হচ্ছে আমাদের কংক্রিটে কিছু টেনশন নেই। আমরা এই সূত্রে বলতেছে ফ্লাক্সালের ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন বা মৌলিক ধারণা বলতেছে যে না, কংক্রিটের এই যে সামান্য টান নেই, টানটাকে অগ্রাহ্য করতে হবে এবং শুধু টানকে নিবে, স্টিল টানটা নিতে পারবে। আরেকটা আছে কংক্রিট ও স্টিল স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করবে না এবং এরা হুকের সূত্রে মেনে চলবে। এই কয়টা হচ্ছে আমাদের 4টা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন। এই ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো ভিত্তিতেই আমাদের ফ্লাক্সালের সূত্রগুলো নিরূপণ করা হয়। এখন আমরা ফ্লাক্সালের সূত্রগুলো এই প্রমাণের দিকে যাচ্ছি। একটা ভার ভাই আরসিসি বিমের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম। এটা একটা মনে করো যে বিমের লং সেকশন, এটা বিমের লং সেকশন। এখানে কি দেখাচ্ছে? এটা হচ্ছে বিকৃতি ডায়াগ্রাম। উপরে বিকৃতি হচ্ছে কংক্রিটের ডেলসি, স্টিলের বিকৃতি হচ্ছে ডেলএস। এখন এই যে উপর থেকে স্টিলের সেন্টার পর্যন্ত দূরত্বকে আমরা বলছি ডি, এটাকে বলা হচ্ছে কার্যকরী গভীরতা। এটার নাম হচ্ছে উপরের ফাইবার থেকে স্টিলের সেন্টার পর্যন্ত দূরত্ব, এটাকে নাম হচ্ছে কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ডেপথ। এটাকে আমরা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি। এখন উপরের আশ থেকে মানে কম্প্রেশন জোন উপর থেকে নিরপেক্ষ অক্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স বা আমরা ওটাকে এক্সটাকে আমরা দেখলাম যে এক্স ইকুয়াল টু কেডি। আমরা বলতে পারি উপর থেকে তার নিরপেক্ষ অক্ষতে টেনশন জন্য দূরত্ব কত হবে? এই মোট দূরত্ব হচ্ছে ডি। ডি থেকে যদি কেডি বাদ দেই তাহলে নিরপেক্ষ অক্ষ থেকে ডি মাইনাস কেডি হবে। আর এটা হচ্ছে পীড়ন ডায়াগ্রাম। এটা কি হচ্ছে আমাদের পীড়ন ডায়াগ্রাম। হ্যাঁ, কম্প্রেশনের জন্য পীড়ন হচ্ছে এফসি, অনুমোদনযোগ্য পীড়ন। আর স্টিলের জন্য পীড়ন হচ্ছে এফসি এফএস বাই এন। যেহেতু আমাদের এখানে ট্রান্সফর্ম সেকশন, রূপান্তরিত সেকশনের জন্য স্টিলটাকে কি করা হয়েছে? এন দিয়ে গুণ করে, মডুলারের সাথে গুণ করে ওর সমতুল্য সেকশন তৈরি করা হয়েছে। এই জন্য এখানে স্টিলটাকে এন দিয়ে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে স্টিলের জন্য পীড়ন ডায়াগ্রাম। এখন এই যে এখানে দেখো কম্প্রেশন, এটা সি মোট চাপ বল কাজ করবে কি করে? নিরপেক্ষ অক্ষ থেকে কম্প্রেশন জন্য যেটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজের সিজি দিয়ে, দ্যাট মিনস উপর থেকে কেডি বাই 3 দূরত্বে কাজ করবে। আর টেনশন জন্য মানে যেটা আছে আমাদের টেনশন মোট চাপ টান বল, এটা টি যেখানে ছিল ওই বিন্দুতে কাজ করবে। এখন টেনশন এবং কম্প্রেশন সি এবং টি এর মধ্যে একটা দূরত্ব আছে, যে দূরত্বটাকে নাম আমরা বলছি কি জেডি, বা এটাকে বলা হয় লিভার আর্ম। জেড ইকুয়াল টু কি? ডি মাইনাস কেডি বাই 3। দ্যাট উপরে হচ্ছে আমাদের এই মোট দূরত্ব হচ্ছে ডি আর এইটি হচ্ছে কেডি। তাহলে ডি থেকে কেডি বাই 3 যদি আমরা বাদ দিই তাহলে আমরা জেডি পাবো বা লিভার আর্ম দূরত্ব পাবো। আর এটা হচ্ছে বিমের ক্রস সেকশন, বিমের প্রস্থ হচ্ছে বি, মোট গভীরতা হচ্ছে ডি আর কার্যকারী গভীরতা হচ্ছে ছোট হাতের ডি। এগুলো হচ্ছে নোটেশন। প্রত্যেকটার মান কোনটার কি নাম, এই নামগুলো তুমি লিখে দেবা। এই জন্য বলে যে নোটেশনের ব্যাখ্যা সহ প্রমাণ করো যে অমুক ইকুয়াল টু অমুক। আমরা যে ছবিতে যে কয়টা জিনিস আঁকছি, এই কয়টার প্রত্যেকটার জিনিসই আমরা বলে ফেলছি। ডেল সিটা হচ্ছে কংক্রিটের পীড়ন, ডেল এস হচ্ছে স্টিলের পীড়ন, ছোট হাতের ডি হচ্ছে কার্যকারী গভীরতা,
কেডি হচ্ছে নিরপেক্ষ অক্ষর থেকে কম্প্রেশন জোনের দূরত্ব, ডি মাইনাস কেডি হচ্ছে নিরপেক্ষ অক্ষ হতে টেনশন জোনের দূরত্ব, এফসি হচ্ছে অনুপূর্ণ বিকিরণ, এফএস বাই এন হচ্ছে স্টিলের মধ্যে বিকিরণ, কংক্রিটের কেডি হচ্ছে লিবারাম, ডি মাইনাস কেডি বাই 3। এখন সেকশন থেকে আমরা বিম প্রস্থ হচ্ছে ডি মুভ এই তোমাদের বলতে হবে, পারবে না সবটা করা যাবে তো? জি স্যার। জিনিসগুলো সহজ আছে, জাস্ট একবার একটু দেখতে হবে কোনটার নাম কি, নাম থেকে আমরা পেয়ে যাব। এখন এই যে ফ্লাক্সালের সূত্রের প্রতিপাদন আমরা করতেছি, আমরা এই আগের ওই ছবিটাই কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাইলাম এই ছবিটা তোমার থাকতে হবে লং সেকশন, আর ক্রস সেকশন থাকতে হবে। এখানে দেখো এখানে হচ্ছে পীড়ন ডায়াগ্রাম আছে, আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু কি জানি, ই ইকুয়াল টু জানি পীড়ন বাই বিকৃতি। এটা ওই যে প্রথম দিনেই আমরা শিখছিলাম। স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই হুকস ল থেকে শিখে ফেলছিলাম। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলেছি স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কংক্রিটের জন্য পীড়ন কি হবে, এই স্থিতি কংক্রিটের ইসি মানে কি কংক্রিটের স্থিতিস্থাপন গুণাঙ্ক, কংক্রিটের পীড়ন কত এফসি, আর কংক্রিটের জন্য বিকৃতি কত ডেলসি, এফসি বাই ডেলসি হচ্ছে কংক্রিটের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখান থেকে আমরা ডেলসি এর মান বের করতে পারি, ডেলসি ইকুয়াল টু কি এফসি বাই ইসি। অনুরূপভাবে স্টিলের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইএস ইকুয়াল টু কি স্টিলের পীড়ন এফএস ডিভাইডেড বাই হচ্ছে স্টিলের বিকৃতি ডেলএস। এখান থেকে আমরা স্টিলের পীড়ন ডেলএস ইকুয়াল টু লিখতে পারি এফএস বাই ইএস। এখন আরেকটা দিলাম যে ফান্ডামেন্টাল বা মৌলিক ধারণা, ফ্লাক্সাল সূত্রের মৌলিক ধারণায় এটা বলা ছিল বিকৃতি নিরপেক্ষ অক্ষ হতে দূরত্বের সমানুপাতিক, বিকৃতিটা বলছে দূরত্বের সমানুপাতিক, দ্যাট মিনস হচ্ছে এই ডেল সি প্রপোর্শনাল টু কেডি ইকুয়াল টু ডেল এস প্রপোর্শনাল টু ডি মাইনাস কেডি, দ্যাট মিনস ডেল সি দূরত্ব কতটুকু আছে কেডি, এই ডেল সিটা কেডি এর সমানুপাতিক এবং ডেল এসটা ডি মাইনাস কেডি এর সমানুপাতিক, এইটুকু লেখা হয়েছে ডেল সি প্রপোর্শনাল টু কেডি এবং ডেল এস প্রপোর্শনাল টু ডি মাইনাস কেডি। এখন যদি আমরা দেখো ডেল সি ইকুয়াল টু এফসি বাই ইসি, এই ডেল সিটাকে যদি আমরা এই ডেল এস দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, ডেল সি বাই ডেল এস এফসি বাই ইসি ভাগ হচ্ছে এফএস বাই এস। এটাকে আমরা এইটার সাথে আমরা এই অংশটা আমরা ব্যবহার করতে পারি, ডেল সি ইকুয়াল টু কেডি, এই দুইটা জিনিস আমরা প্রপোর্শনাল যদি নেই এটা ভাগ এটা করি তাহলে কি আসবে, এটা থেকে আসবে কেডি আর এটা থেকে আসবে হচ্ছে কে ডি মাইনাস কেডি। এখন তো ডি এখান থেকে ডি কমন নাও, এখান থেকে ডি কমন, এই ডি কাটা যাবে, থাকবে কত কে ইন্টু কে ভাগ হচ্ছে 1 মাইনাস কে। এখন এখান থেকে আমরা যদি লিখতে পারি এফসি বাই এফএস ইএস বাই ইসি ইকুয়াল টু কে বাই 1 মাইনাস কে। এখন আমরা আরেকটা জানি ইএস বাই ইসি সমান কি, ইএস বাই ইসি সমান কি কিছু আগে বলছিলাম মডুলার রেশিও। মডুলার রেশিওটা হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটির অনুপাতটাকে বলবো হচ্ছে এন। তাহলে এখানে দেখো এখানে দেখো ইএস বাই ইসি, ইএস বাই ইসির জায়গায় আমরা কি লিখছি এন, আর এখানে এফসি বাই এফএস যা ছিল তাই, কারণ আমরা ইএস বাই ইসি ইকুয়াল টু এন জানি, এবং কে বাই 1 মাইনাস কে যা আছে তাই, এফসি বাই ইসি ইকুয়াল টু, এখন এই এনটাকে আমরা এদিকে নিয়ে আসছি কে বাই এন ইন্টু 1 মাইনাস কে। এখান থেকে আমরা এফসি ইকুয়াল টু কি লেখা যাচ্ছে এফএস কে, এই এফএস টাকে এদিকে গুণ করে দাও, এফএস কে এন ইন্টু 1 মাইনাস কে, এর একটা ফর্মুলা দাঁড়াবে, আর এফএস ইকুয়াল টু কি থাকবে এন এফসি ইন্টু 1 মাইনাস কে। যদি এফসি এর মান এফএস এর মান বের করি এফএস ইন্টু কে এফসি এন ইন্টু কে বা এন এফসি 1 মাইনাস কে, তাহলে এফএস ইকুয়াল টু এন এফসি 1 মাইনাস কে বাই কে। এখন এই যে এখান থেকে আমরা 2 নং সমীকরণ থেকে আমরা পাইছি কি কে ইন্টু এফএস ইকুয়াল টু এন এফসি, দ্যাট মিনস হচ্ছে আমরা এই সমীকরণটাকে
সমাধান করব। সমাধান করলে আমরা আর গুণ করে এটা পাইলাম কেএফসি এনএফসি মাইনাস কে এনএফসি। এখন আমরা উদ্দেশ্য হচ্ছে কে এর ফর্মুলাটা আমাদের বের করা। এখান থেকে কেএফএস কে এনএফসি ইকুয়াল টু এনএফসি। এখন এই দুইটার থেকে আমরা কে কমন নিতে পারি, এখানে কে কমন নিলে এফএস প্লাস এনএফসি ইকুয়াল টু এনএফসি। তো কে ইকুয়াল টু কি এনএফসি এফএস এনএফসি। এখন উভয় উপরে এবং নিচে এফসি দ্বারা ভাগ করি, এফসি এফসি কেটে যাবে, এখানে থাকবে এফসি বা এফএস, আর এখানে এফসি কাটবে, এখান থেকে এন। এটা হচ্ছে ফর্মুলা কে ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস এফএস বা এফসি। এই সূত্রটা পরীক্ষায় প্রায় সময় থাকে। কথা বোঝা গেছে? এই সূত্রটা পরীক্ষায় প্রায় সময় থাকে। প্রায় সময় পরীক্ষায় থাকে, প্লাস হচ্ছে আমার ডিজাইনের অঙ্ক করার জন্য এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে। ডিজাইনের অঙ্ক করার জন্য কি লাগবে? এই সূত্রটা দরকার আছে। কে ইকুয়াল টু এন ভাগ হচ্ছে এন প্লাস এফএস বাই এফসি। এখন কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট আমরা কি করে বাইর করতে পারি? রেজিস্টিং মোমেন্ট আমরা কিছুক্ষণ আগে আমরা বাইর করছিলাম, এফসি এর মান বাইর করছিলাম, ঠিক একই পদ্ধতিতে। এখন কংক্রিটের জন্য গড় পীড়ন কত হবে? গড় পীড়ন এফসি বাই 2। কংক্রিটের চাপ এলাকার ক্ষেত্রফল কি হবে? চাপ এলাকার ক্ষেত্রফল এইটাকে আমরা কেডি ধরছি, বি ইন্টু কেডি। তাহলে মোট চাপ পীড়নের লব্ধি বল সি ইকুয়াল টু এফসি বাই 2 বি ইন্টু কেডি, এবং এদের মধ্যে লিভার আর্ম দূরত্ব হচ্ছে জেডি। তাহলে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট এমসি, এমসি সমান সমান কত? সি ইন্টু জেডি। সি এর মান হাফ এফসি জে কে, আর জেডি এর হাফ এফসি, দেখো হাফ এফসি বিকেডি, এর সাথে আমাদের গুণ হচ্ছে জেডি, জেডি গুণ করে একটা ফর্মুলা চলে আসবে হাফ এফসি জে কে বিডি স্কয়ার। তাহলে কংক্রিটের জন্য রেজিস্টিং মোমেন্ট, কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট এমসি হচ্ছে হাফ এফসি জে কে বিডি স্কয়ার। এটা মনে রাখতে হবে, কাজে লাগবে। তো কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট কত? এমসি ইকুয়াল টু হাফ এফসি জে কে বিডি স্কয়ার। এখন আমরা শর্ত অনুসারে বলি যে বিমের মধ্যে যে মোমেন্ট উৎপন্ন হবে সেই মোমেন্ট এবং কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট দুটো সমান। তাহলে এমসি জায়গায় এমসি ইকুয়াল টু আমরা কি লিখবো? এম লিখবো। তো এম ইকুয়াল টু বলবো হাফ এফসি জে কে বিডি স্কয়ার। এখান থেকে আমরা হাফ এফসি জে কে সমান সমান একটা আর ধরবো, হাফ এফসি জে কে সমান সমান আর ধরবো। তাহলে এখানে থাকবে কত? এম ইকুয়াল টু আর বিডি স্কয়ার। এখান থেকে ডি এর মান বের করতে পারি, ডি ইকুয়াল টু হচ্ছে এম কে আর বি দ্বারা ভাগ করব। এখন যেহেতু ডি স্কয়ার আছে, একে বর্গমূল করলে রুট ওভার এম বাই আর, তাহলে ডি ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি। এর আর একটা ফর্মুলা, এটা হচ্ছে আমার গভীরতা বের করার জন্য সূত্র, এটা মনে রাখতে হবে। এই একটা সূত্র, ছোট ছোট সূত্র প্রমাণ আগের টুক করে আসার পরে এইটুকু আসবে আর কি। দ্যাট মিনস এম ইকুয়াল টু হাফ এফসি জে কে বিডি স্কয়ার, আর ডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এম বাই আর বি। এরপর হচ্ছে স্টিলের রেজিস্টিং মোমেন্ট। আগে বের করলাম হচ্ছে কংক্রিটের জন্য রেজিস্টিং মোমেন্ট, এখন স্টিলের রেজিস্টিং মোমেন্ট হবে স্টিলের জন্য টান এবং এর লিভার আর্ম দূরত্ব টি ইন্টু জেডি, টি ইকুয়াল টু এস এফ এস ইন্টু জেডি। এবং স্টিলের তো একই অবস্থা, যেমন কংক্রিটের জন্য রেজিস্টিং মোমেন্ট এবং বিমে উৎপন্ন মোমেন্ট সমান, অনুরূপ ভাবে স্টিলের জন্য রেজিস্টিং মোমেন্ট এবং বিমে উৎপন্ন মোমেন্ট দুটো সমান। তাহলে আমরা বলবো যে শুনতে পারছো? হ্যালো? জি না স্যার, আবার বলেন। আচ্ছা, আমরা যেমন কংক্রিটের জন্য রেজিস্টিং মোমেন্ট পাইছিলাম সি ইন্টু জেডি, অনুরূপ ভাবে স্টিলের জন্য রেজিস্টিং মোমেন্ট ইন্টু জেডি। এখন টি এর মান টি সমান সমান কি? টি ইকুয়াল টু এস এফ এস, এরিয়া অফ স্টিল এবং স্টিলের সমাধানযোগ্য পীড়ন। এই গুণ করলে আমরা স্টিলের জন্য রেজিস্টিং মোমেন্ট পাবো। এখন বলা হচ্ছে স্টিলের রেজিস্টিং মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে বিমে যে উৎপন্ন মোমেন্ট উৎপন্ন হবে বাইরে লোড দেওয়ার ফলে সেই মোমেন্টের সমান, এম ইকুয়াল টু হচ্ছে এম এস হবে।
তাহলে m ইকুয়াল টু এস এফ এস জেডি। এখান থেকে আমরা এস এর মান বের করতে পারি, এরিয়া অফ স্টিলের মান বের করতে পারি। এরিয়া অফ স্টিল আমাদের বের করা লাগবে অঙ্কের মধ্যে। এখন এরিয়া অফ স্টিলের এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এস ইকুয়াল টু এম বাই এফ এস জেডি। দ্যাট মিনস হচ্ছে এম ইকুয়াল টু এস এফ এস জেডি, ওখান থেকে আমাদের এস ইকুয়াল টু এম বাই এফ এস জেডি এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো আমরা যদি মনে রাখতে পারি আমাদের ডিজাইনের অঙ্ক করতে পারবো। কথা কি বুঝছো? আর ডিজাইনটা তোমাদের সবারই জানা, কথা কি বুঝছো? একটু কষ্ট হইলেও সূত্র কটা মনে রাখবা, আমরা ডিজাইনে করতে ক্লিয়ার পারবো। কথাটা স্যার কথা ক্লিয়ার আসছে। স্যার কথাটা ক্লিয়ার আসতেছে না, একটু সমস্যা হইতেছে মনে হয়। কথা ক্লিয়ার আসে না? নেটে কি প্রবলেম করে? এমন কি শোনা যায়? হ্যালো হ্যালো হ্যালো, শুনতেছো তোমরা? হয়তো এরকমই মনে হইতেছে স্যার, কিন্তু আসতেছে না। কথা হ্যাঁ, আসতেছে না? এখন শোনা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলেন বলেন। এস ইকুয়াল টু এম বাই এফ এস জেডি সূত্রটা মনে রাখবা। আবার স্টিল রেশিও আমরা জানি রো ইকুয়াল টু এস বাই বিডি, তাহলে এস ইকুয়াল টু রো বিডি। দুই ভাবে আমরা স্টিলের এরিয়া বের করতে পারি, একটা হচ্ছে এম বাই এফ এস জেডি, আর একটা আছে এস ইকুয়াল টু রো বিডি। দুই সূত্র সাহায্যে আমরা বের করতে পারি। এখন এম এর জন্য আমরা যে এম ইকুয়াল টু এস এফ এস জেডি, এখানে এস এর জায়গায় রো বিডি করলে এস রো বিডি এফ এস জেডি অথবা রো এফ এস জে বিডি স্কোয়ার, এখান থেকে আমরা এই সূত্রটাও আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, সি এবং টি লব্ধি বলয়ের মধ্যবর্তী দূরত্ব জেডি, লিভার আর্ম দূরত্ব আমরা বের করব। জেডি ইকুয়াল টু ডি মাইনাস কে ডি বাই 3। জেডি ইকুয়াল টু ডি কমন নেই 1 মাইনাস কে বাই 3, এখান থেকে জে এর মান নির্ণয় করতে পারবো। ডিডি কেটে গেল, জে ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3। এই জি এর মানটা আমাদের লাগবে। জে ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কে বাই 3। কে ফর্মুলা দিয়ে আমরা বের করব, কে ইকুয়াল টু এন বাই এফএস বাই এফসি প্লাস এন, ওখানে কে পাবো, আর জে এর মানটা এর সাথে সাথে আমরা বের করতে পারবো 1 মাইনাস কে বাই 3। আরটা হচ্ছে কে এর নিরীক্ষামূলক মান আমরা বের করতে পারি। আমরা যে এফসি এমসি ইকুয়াল টু এমএস, দ্যাট মিন্স হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট ইকুয়াল টু রেজিস্টিং মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে বিম উৎপন্ন মোমেন্ট এর সমান। এমসি ইকুয়াল টু হাফ এফসি জে কে বিডি স্কয়ার, আর এমএস ইকুয়াল টু রো এফএস জে বিডি স্কয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি একটা মান পাবো, এখানে আমরা পাইতে পারি এফসি বাই এফএস ইকুয়াল টু 2 রো বাই কে। এখান থেকে কে এর একটা মান, এই সূত্র থেকে আমরা কে এর একটা মান ডেভেলপ করতে পারবো। কে ইকুয়াল টু আসবে রুট ওভার 2 রো এন প্লাস রো এন হোল স্কয়ার মাইনাস রো মাইনাস রো। এই সূত্রের সাহায্যে অনেক সময় আমাদের বিমটাকে চেক করতে হতে পারে, আমাদের সবকিছু দেওয়া আছে, বিমটা ঠিক আছে কিনা। এই সূত্রের মধ্যে আমরা যদি মান ফেলায় দেখি যে দুইটা মান সমান হয়েছে, তাহলে আমাদের বিমটা ঠিক আছে। কথা বোঝা গেছে? জি স্যার। এই হলো আমাদের আজকের মতো পড়া। আজকের পড়ার সাথে আগামী দিন হয়তো আমরা যদি ডিজাইনের কিছু তথ্য শিখাবো। আজকে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে রূপান্তরিত সেকশন শিখলাম। রূপান্তরিত সেকশনের মধ্যে আমরা একটা ফর্মুলা শিখলাম, bx স্কয়ার বাই 2 ইকুয়াল টু হচ্ছে n ইনটু s d মাইনাস x, মনে থাকবে? আর ওখানে আর দুটো মান শিখছিলাম, একটা হচ্ছে কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন fc এর মান twice m বাই bx ইনটু d মাইনাস x বাই 3, আর হচ্ছে স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন fs ইকুয়াল টু হচ্ছে m বাই s ইনটু d মাইনাস x বাই 3। এটা আমরা সেকশন থেকে শিখলাম, ওখানে একটা অঙ্ক করছিলাম। এরপর হচ্ছে আমরা লাক্সেমিয়ার সূত্রের মৌলিক ধারণা আমরা পড়লাম, একটা মৌলিক ধারণা শিখলাম, এবং এই যে ভারবাহী বিমের জন্য যে মৌলিক ধারণা থেকে কতগুলো ফর্মুলা আছে, নোটেশনের ব্যাখ্যা সহ ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো শিখলাম। এই ফর্মুলাগুলো আমাদের কি কাজে লাগবে? আমরা যখন এই যে সাধারণভাবে স্থাপিত বিম, তারপরে কন্টিনিউয়াস বিম, সেমি কন্টিনিউয়াস বিম যে আমরা ডিজাইন করব, এই ডিজাইনগুলোতে এই সূত্র কটাই ব্যবহার হবে। আমরা লাইন বাই লাইন আমরা এই সূত্রগুলো মনে রাখবো। মনে রাখলে আমরা আগামী ক্লাসের যদি আমরা ডিজাইনের দিকে যাই, তাহলে আমরা কিছু অঙ্ক করতে পারবো। ঠিক আছে? জি স্যার। আজকে এই পর্যন্তই থাকলো আর কি। জি স্যার। বাড়ির কাজ করা লাগবে না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের লিঙ্কটা ওই যে স্যার দিয়ে দিচ্ছে,
এখনই দিয়ে দিবে স্যার। স্যার আমাদের গ্রুপে দিয়ে দিলে হবে, অল গ্রুপে। হ্যাঁ দিয়ে দিন। এখানে তোমাকে ইয়াতে দিয়ে দিই, কি বলে, চ্যাটে দিয়ে দিই। ওইদিকে নিয়ে নাও। স্যার অল ডিপার্টমেন্ট আছে যে একটা, ওই স্যার হ্যালো ওকে, সেটা হচ্ছে আর স্যার এইটা দিয়ে দিই। দেবো? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সবাই ভালো থাকো আর কি, একটু হাতে সময় নেই, একটু দেখো আর কি। আচ্ছা কি বুঝছো, এটা জি তোমাদের স্যার বুঝছি। মনে করো যে না পয়রা পাশ করা, আর পয়রা পাশ করে চাকরি করতে গেলে তোমার এটা এগুলো দরকার, বুঝছো? তোমার জি জন্য স্যার। পাশ ফেল বড় কথা না, তোমার তোমার জন্য তুমি পড়বা, পয়রা তো চাকরি করতে হবে, ঠিক আছে? জি স্যার। জি। আপনার